বিজেপির একটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট বক্তব্য দেখিয়ে শুরু করলাম, যেখানে তিনি বলছেন ভোট বন্ধ করার চক্রান্ত এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য এই কাজ করছে। কে করছে? এইটার উত্তরে বিশ্লেষণ করতে গিয়ে কখনো তিনি বিজেপিকে দোষ দিচ্ছেন, কখনো তিনি কংগ্রেসকে দোষ দিচ্ছেন, কখনো মিম যাদের অস্তিত্ব টিম টিম করে জ্বলছে তাদেরকেও দোষ দিচ্ছেন, এবং কখনো বলছেন যে তিনি জানেনই না যে কেন এই ঘটনা ঘটছে। এইরকম পরিস্থিতি, অথচ গতকালের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী ক্রমাগত খেলা হবে, এবার আরো ভয়ঙ্কর খেলা হবে, এই রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে চললেন। এই পরিস্থিতিতে আমি আপনাদের সামনে শুধু একটাই প্রশ্ন করব আজকে পর্ব শুরু করার আগে। আমি বলেছিলাম আপনাদের সামনে যে রাজ্যে বড় একটা কিছু ঘটবে বা ঘটতে চলেছে। আমি ক্রমাগত লাস্ট 2 সপ্তাহ যারা আমার ভিডিও দেখছেন, আমি ক্রমাগত সেন্স করছি, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে, কোনো তথ্য নেই আমার কাছে, শুধু পরিস্থিতি বিশ্লেষণ করে সেন্স করছি যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। আমার মতো একটা ক্ষুদ্র ইউটিউবার একার চেষ্টাতে যদি বুঝতে পারি যে রাজ্যে বড় কিছু অশান্তির ঘটনা ঘটতে চলেছে, আমাদের রাজ্যের ইন্টেলিজেন্স দপ্তর, আমাদের দেশের ইন্টেলিজেন্স, এমনকি কমিশন বা সুপ্রিম কোর্ট, তারা কেউ কিছু বুঝতে পারলো না। এই হাস্যকর কথাগুলো নাকি আমাদের মেনে নিতে হবে এবং আমাদের বুঝতে হবে। একটা কথা মাথায় রাখবেন, নিজেদের পরিবারকে নিজেদের রক্ষা করতে হবে, তার কারণ আমাদের দেশ কার্যত হাত তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দেশ কার্যত আত্মসমর্পণ করে জানিয়ে দিচ্ছে বারবার, প্রত্যেকটি ঘটনার শেষে আমরা আশা নিয়ে বসে থাকি যে এবারে একটা কিছু করবে, আমাদের দেশের সমস্ত রকমের যারা রয়েছেন স্তম্ভগুলো কিছু একটা করবেন। এবার বোধহয় মানুষ একটু স্বস্তি পাবেন, এবার বোধহয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে একটু নিস্তার পাবেন। কিন্তু তখনই আমাদের আশাভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়েছে প্রত্যেকটি আমাদের স্তম্ভের কাছ থেকে। তাই আপনাকে, আমাকে, আপনার পরিবারকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন করতে হবে। দরকার হলে যদি আমাদের এই নির্বাচন কমিশন বা আমাদের এই জুডিশিয়ারি সিস্টেম, আমাদের এই দেশ যদি আমাদের গণতান্ত্রিক অধিকার শান্তি শৃঙ্খলা বশত এটা করতে পারবো এমন নিশ্চয়তা দিতে না পারে, তাহলে আমি আপনাদের আগেই বলেছিলাম, ভেবে দেখবেন উৎসবের নাম করে আপনাদের বা আমাদের কার্যত এই ভয়াবহ যুদ্ধের মধ্যে জড়িয়ে দিচ্ছেন যারা, তাদেরও কি ক্ষমা করা যায়? আজকে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরুতেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আরো কিছু বক্তব্য দেখাবো, যেখানে ক্রমাগত আবারও তিনি এমন মন্তব্য করছেন, যেখানে গিয়ে কোথাও তিনি বলছেন যে এমন একটা বলার চেষ্টা করছেন যে তিনি দুঃখিত, এই ঘটনা তিনি জানতেন না, আর জানলেও তিনি বলছেন এটা বিজেপি করেছে, কংগ্রেস করেছে এবং মিম করেছে। আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবারও দুরন্ত খেলা হবে। এই খেলার মানে কি? 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে আমরা সবাই জেনে গিয়েছিলাম, আবারও মুখ্যমন্ত্রী বলছেন দুরন্ত খেলা হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, রাজ্যে থাকবেন, মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সম্ভব নয়। এটা জানার পরেও আমাদের সমস্ত সিস্টেম আপনাকে আমাকে বাধ্য করছে এরকম হিংসার মধ্যে দিয়ে, একটা গণতন্ত্রের প্রহসনের মধ্যে দিয়ে একটা সরকার নির্বাচনের যাত্রায় যেতে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট অংশ। জল না পায় আর মানুষ যাতে আমাকে ভুল বোঝে, এটা বিজেপির খেলা। এই খেলা বন্ধ করতে হবে, আর আমাদের খেলা হবে। এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা, কংগ্রেসকে শূন্য করার খেলা, গদ্দারদের শূন্য করার খেলা। শুনলেন, গতকাল সুপ্রিম কোর্টের, আপনারা শুনে নিয়েছেন, গতকাল সুপ্রিম কোর্টের অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল। সেই পর্যবেক্ষণের মধ্যে তারা বলেছেন যে আইদার এনআইএ কিংবা সিবিআই তদন্ত করে ইমিডিয়েটলি, সেটা সম্ভবত 6ই এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এবং নির্বাচন কমিশন এনআইএ বা সিবিআই এর মধ্যে থেকে তারা সিবিআই তদন্ত বেছে নিয়েছেন এবং সিবিআই এর তদন্ত করবে। হাসি লাগে না? হাসি লাগে তো? আপনাদের সবাই আশা করি ওটা জোকার, একটা মানে জোকার বললেও কম বলা হয়। ওটা সিবিআই না কি, ও তো পাড়ার 2-4টে গোয়েন্দা কিংবা এবিপি আনন্দের 2-4টে সাংবাদিক মিলের থেকে বেশি ভালো তদন্ত করতে পারে। এদেরকে নাকি তদন্তের ভার দিয়েছে, এরা নাকি তদন্ত করবে, এরা নাকি তদন্ত করে দুষ্কৃতীদের ধরে আমার আপনার মানে সিকিউরিটি নিশ্চিত করবে। হাসি পায়। আচ্ছা, এরপর
এরপর আমি আপনাদের সামনে আসি যে বিচারপতিরা বলেছেন যে এটা ক্যালকুলেটেড, উদ্দেশ্য প্রণোদিত। কেন এটা করা হয়েছে তারা জানেন, কি কে করেছে তারা জানেন, তাদের রায়ে অংশে স্পষ্ট করে লিখেছেন। শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত মিশ্রের পর্যবেক্ষণ ছিল যে এই রাজ্যে সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার আপনার কোটি কোটি টাকা নিয়ে চলে যাওয়া আইনের এই কার্যত সুপ্রিম কোর্টে বসে থাকেন কপিল সিবাল, কার্যত সুপ্রিম কোর্টে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মামলাগুলো নিয়ে বসে থাকেন এবং লক্ষ লক্ষ টাকা এক একটা শুনানিতে তিনি নিয়ে চলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের গরিব মানুষদের টাকা লুট করে চলে যাচ্ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাকে প্রোটেক্ট করার জন্য। তিনি বলছেন সুপ্রিম কোর্টে, না না এটা লিখবেন না, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই কথাটা দয়া করে লিখবেন না। রায় আসলেও তাই লিখলেন না বিচারপতি। আমি একেবারে প্রথমেই আগে বলে নিই ডিসক্লেমার, যে আমার একেবারে সর্বোচ্চ আদালত বা যে কোনো খুব নিম্ন আদালত সবার উপর আমার আস্থা ভরসা রয়েছে, এবং আস্থা ভরসা রয়েছে বলেই এই আতঙ্কিত পরিবেশের মধ্যে সাধারণ মানুষের এই আতঙ্কগুলো দেখে বিচারপতিরা যে রাজ্যে সুরক্ষিত হয় না সেই রাজ্যে সুপ্রিম কোর্টরা যদি না ব্যাটনটা ধরে আমাদের জীবনের মূল্যটা বুঝতে না পারে তাহলে আর কার কাছে দরবার করবো? পাকিস্তানের সুপ্রিম কোর্টে দরবার করবো না বাংলাদেশে করব? আমাদের তো এই সুপ্রিম কোর্টই তো আমাদের বাঁচানোর চেষ্টা করবে, তাই না? আপনি ভাবুন, সুপ্রিম কোর্টের বিচারপতি লিখলেন না যে সমগ্র রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কপিল সিব্বালের ওই বক্তব্যের পর তিনি না লিখে ওটা মালদার মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। ভাবুন একবার, আমি সমালোচনা করছি না, আমি বলছি যে কপিল সিব্বালের দাপটটা একবার দেখুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জুডিশিয়ারি সিস্টেমের ওপর যাদের ওপর এত সম্মান ভরসা করি বলেই, যাদের জন্য আজকে আমরা এই যারা আপনারা রয়েছেন যেটুকু শান্তি শৃঙ্খলায় বেঁচে রয়েছি এদের ওপর নির্ভর করেই আমরা বেঁচে রয়েছি, স্টিল এরা যদি অনেক আগেই পদক্ষেপ নিতেন, কিভাবে আরজি করের মামলাটিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে টেনে নিয়ে সাধারণ মানুষের আবেগকে না ধরে ধামাচাপা দিলেন পশ্চিমবঙ্গের মানুষ ভুলবেন না। কিভাবে সন্দেশখালির মতো এইভাবে মা বোনেদের স্বয়ং সম্পূর্ণ নিজস্বভাবে বেরিয়ে আসা কোনো নেতা ছাড়া, কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া লক্ষ লোক, শয়ে শয়ে, হাজারে হাজারে মা বোনেদের বেরিয়ে আসার এই আন্দোলনের কোনো মানে দিলেন না, বা এটার কোনো পরিণতি ওই শেখ শাহজাহান ছাড়া, গ্রেপ্তার ছাড়া কিছু পেলাম না। পশ্চিমবঙ্গে 26,000 চাকরি চুরি যাওয়ার পরেও যে সরকার তার বিরুদ্ধে অভিযোগ সুপার নিউমারারি পদে এক্সট্রা ভ্যাকেন্সি তৈরি করে এই পদগুলো বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না। পদক্ষেপ হলো যোগ্য এবং অযোগ্য তাদের বিরুদ্ধে। যাদের যে অযোগ্যদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সময়সীমা বিধা দেওয়া হয়েছিল, সেগুলো ফেরত না দিলেও আমাদের সুপ্রিম কোর্ট এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। দিয়ে সময় মতো ফিরিয়ে দিতে হবে এটা বলার পরেও, ভায়োলেট হয়ে যাওয়ার পরও এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে আপনারা বলুন যে একটা রাজনৈতিক নেত্রীকে যদি এইভাবে আমাদের সমস্ত দেশের সব সিস্টেম যদি খোলা ছাড় দিয়ে রাখে, তাহলে এখানে তো গিনিপিগ তো আমাকে, আপনাকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে করে রেখেই দিয়েছে। আর এই গিনিপিগ হওয়ার থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে কিছু মানুষ জয় বাংলা বলে তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হচ্ছেন। তার কারণ তিনি তৃণমূল কংগ্রেস না করলে এই রাজ্যে যদি থাকেন তাহলে তার অবস্থাটা খারাপ হয়ে যাবে। যে রাজ্যে বিচারপতিরা ভয়ে আর্তনাদে কাঁপছেন, গলার স্বর, গতকালে 8 জনের মধ্যে 4 জন লেডি বিচারপতি যাদের ন্যূনতম ব্যবস্থা নিশ্চিত করা হলো না, যাদেরকে খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং আরো টয়লেটের ব্যবস্থা নিশ্চিত না করে তাদেরকে এইভাবে আটকে রেখে দিয়ে, এবং এক বিচারপতির সেই ভাইরাল গলা যিনি বলছেন যে আমার বাচ্চাটাকে কলকাতা হাইকোর্ট যেন প্রোটেক্ট করে আমার যদি কিছু হয়ে যায়। এই পরেও আমাদের এই জুডিশিয়ারি সিস্টেম যাদেরকে আমরা সম্মান করি ভেতর থেকে, একদম সব সময় ভরসা রাখি বলেই বলছি, এবং আমাদের এই নির্বাচন কমিশনার তারপরেও সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাবেন। আমি বলেছিলাম আপনাদের সামনে যে সিইও দপ্তরের একটা ছোট্ট অংশ সেই জায়গাটাকে প্রোটেক্ট করতে পারে না কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সবাই মিলে। তারা নাকি 80,000 বুথ পাহারা দেবে। এই মুহূর্তে আপনারা জানেন যে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি আপনাদের সামনে বলছি
যে রাষ্ট্রপতি শাসন কাজ হবে না। রাষ্ট্রপতি শাসন কাজ হবে না। একজন ব্যক্তি যতক্ষণ তার প্রভাব থাকবে কোনো কিছু কাজ হবে না। এবং আমার মনে হয় সলিউশন তো দেবেন যারা পদে বসে রয়েছেন, কিন্তু মিনিমাম 3 মাস রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে হবে। এই অবস্থায় নির্বাচনে করানো মানে হচ্ছে জেনে শুনে কিছু নিরীহ মানুষ যারা আজকে বেঁচে রয়েছেন আগামী দিনে থাকবেন কিনা এই পরিস্থিতি সৃষ্টি করছেন। এর রেসপন্সিবিলিটি আমাদের দেশের সমস্ত স্তম্ভগুলোকে নিতে হবে। তারা জানছেন, তারা বুঝছেন, তারা বলছেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তারপরেও তারা নির্বাচনের উপর সায় দিচ্ছেন। কি বাধ্যবাধকতা রয়েছে? কার রক্তের বিনিময়ে আপনারা নির্বাচন চাইছেন? এই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে কোথাও লাগাম রয়েছে বলে মনে হয় না। কিছুদিন আগে এই যে তিনি ইডি তদন্তে নেমে আনপ্রেসিডেন্টলি একেবারে তিনি ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসলেন, এরপরেও দেখুন কোনো রকমেরই আমরা বিচার মানে কোনো পেলাম না যে এর প্রতিরোধ, এটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া, কিচ্ছু নেই। সম্পূর্ণরূপে খোলা ছেড়ে দিয়ে শুধুমাত্র ওই মানুষের ভোটে জেতার নামে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার কাছে ভাবুন, আমরা সেন্স করছি যে রাজ্যে সামনে বড় ঘটনা ঘটতে পারে, যেটা আমরা কোনো তথ্য ছাড়া শুধুমাত্র সংবাদ মাধ্যম পড়ে সেন্স বা টিভি দেখে সেন্স করতে পারছি। রাজ্যের ইন্টেলিজেন্স দপ্তর সেন্স করতে পারছেন না। এই যে মালদাহের মোথাবাড়িতে এই যে ঘটনা ঘটলো, এই মালদাহের কিভাবে আমরা দেখিনি, মালদাহ মুর্শিদাবাদে কিভাবে মানে একটা দাঙ্গাকে ইচ্ছাকৃতভাবে এটার ইন্ধন যোগানো হয়েছিল, কিভাবে নৌকা পেরিয়ে মানুষ রাতারাতি গৃহহীনভাবে চলে এসেছিল, তাদের আশ্রয় সমস্তটা কেড়ে নেওয়া হয়েছিল। তারপরেও আপনারা বলুন যে এরপরেও সুপ্রিম কোর্টের কড়া নজরে কি পড়েছে? কখনো কি আমরা দেখেছি? এতবার সুযোগ দেওয়ার পরেও যদি একজন ক্রমাগত সব দিক থেকে ফেল করে যাচ্ছেন, তারপরেও তার বিরুদ্ধে যদি ব্যবস্থা কোনো রকম কেউ করতে না পারেন, তাহলে পরিণতি কি? আজকে তো এই বলিদানের পরিস্থিতি আমাদের তৈরি করে দিচ্ছে। তার দায়বদ্ধতা আমাদের এই দেশের প্রত্যেকটি স্তম্ভকে নিতে হবে। প্রত্যেকটি স্তম্ভকে এর দায় এবং দায়বদ্ধতা নিতে হবে। তার কারণ আপনাদের ওপরই বর্তেছে যে আপনারা সিকিউরিটি নিশ্চিত করবেন। যদি কাউকে দিয়ে সেই সিকিউরিটি পালন করা না যায়, আপনারা বলছেন যে এখানে 2000-2500 কোম্পানি বাহিনী পাঠাবেন। আরে মশাই, এই বাহিনীগুলোকে বরঞ্চ আপনারা শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিন। মানুষ এসে দেখবে। যদি একটা মিউজিয়াম করেন 2-4 পয়সা দিয়ে টিকিটও যদি কাটা হয়, তাহলেও অর্থনীতিতে গতি আসবে। এদের অহেতুক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বোধহয় ঠিকই বলেন, এদের পশ্চিমবঙ্গের খাবার নষ্ট করে এদের ঘুরে বেড়াতে দেবেন না। আজ পর্যন্ত যতদিন তারা অলরেডি 1 মাসের ওপর তারা বসে রয়েছেন, 420 কোম্পানি নিয়ে কত বাহিনী আছেন, একটা জায়গায় বলুন এরা ইন্টারভেন করেছে? একটা জায়গায় বলুন পুলিশ এদেরকে ব্যবহার করে কোনো দাঙ্গা রুখে দিয়েছে, কোনো অশান্তির ঘটনা রুখে দিয়েছে? একটা ঘটনা বলুন। অহেতুক এদেরকে ভিড় জমিয়ে সাধারণ মানুষকে আরো ভ্রান্ত করবেন না। সাধারণ মানুষ তো ভুল পথে আপনারা পরিচালিত করছেন। সাধারণ মানুষ তো ভাবছে এই তো 2000-2500 কোম্পানি আসছে, এবার ভোটটা গিয়ে দিতে যাব। যেই ভোটটা দিতে যাবে কেন্দ্রীয় বাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকবে, উল্টো দিকে চলে যাবে, ক্যারাম খেলবে। এই পরিস্থিতিতে আপনারা শুধুমাত্র ওই 2 জনকে সাসপেন্ড, 4 জনকে বদলি। আজকে আমি শুনলাম এই যে আপনাদের সিইও দপ্তরের সামনে এই যে তৃণমূলের একটা বাহিনী যারা ক্রমাগত জায়গাটিকে ঘিরে রেখে দিয়েছেন, পুলিশের ক্ষমতা নেই হলো না যে তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার। এবং সেই ঘটনার পরের এই মুহূর্তে যিনি রাজ্যের কমিশনার কি চন্দ, সেই তাকে নির্বাচন কমিশন নাকি মিটিং এ বলেছেন যে আপনি তো আইএএস অফিসার, তো আপনাকে আমাকে বলতে হবে যে কি করে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এটা কি তাহলে কি আপনাকে ট্রেনিং দিতে হবে? আসলে ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই। এরা কেউ 100% অনুপ্রাণিত, কেউ 90% অনুপ্রাণিত, এরা কেউ 25% অনুপ্রাণিত, এরা সকলেই অনুপ্রাণিত। এরা এখনো অনেকেই বুঝতে পারছেন না যে আদৌ ক্ষমতার পরিবর্তন হবে কিনা। এরা জানেন যে ক্ষমতার পরিবর্তন না হয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফিরে আসেন, অ্যাগ্রেসিভ মনোভাবটা তার কোথায় হবে? 2021-এ তো এসব তো ছিটে ফোটা ছিল না। তারপরেও মুখ্যমন্ত্রী ফিরে আসার পর পশ্চিমবঙ্গের পরিণতি কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। কিন্তু এবারে তো এত বড় বড় ঘটনা ঘটে গেল। আপনারা তো ওই
পিঁপড়ের উয়ের ঢিবে তো কাঠিটা দিয়ে নাড়িয়ে চলে যাবেন। এরপরে 4ঠা মের পর এই যে পিঁপড়ের উয়ের ঢিবিতে কাঠিটা নাড়িয়ে দিলেন, সেই ব্যবস্থাটা যদি শেষ পর্যন্ত না করে থাকেন, অমিত শাহ তো 15 দিন এসে থাকবেন শুনলাম। আমি খুব খুশি হব রেজাল্ট বেরোনোর পরের 15 দিন তিনি যদি থাকেন। কি বললেন অমিত শাহ শোনাবো, কিন্তু মোটেই আমরা চাই না যে তিনি আসছেন নিজের স্বার্থে, নিজের পার্টির স্বার্থে। আসুক, পরিবর্তনটা প্রয়োজন, কিন্তু প্রশ্ন হচ্ছে তার থেকেও বেশি প্রয়োজন যে রেজাল্টের পর তিনি 15 দিন থাকবেন। এই কথাটা বললে মানুষের মনে আস্থা জন্মাতো। শুনুন অমিত শাহ কি বলেছিলেন। मित्रों, मैं लंबा भाषण करना नहीं चाहता हूं। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। শুনলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারও দায় এবং দায়বদ্ধতা এড়াতে তিনি পারেন না। তার সময়কালে ক্রমাগত কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ওনাকে হোটেলে রাখতে দিয়েছি, তাই আমরা যদি মনে করি ওনাকে হোটেল থেকে বেরোতে দেব না। এই বক্তব্যের পরেও কোনো সেন্সার নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর কোনো সেন্সার নেই। তিনি বলছেন মা বোনেদের রান্নাঘর থেকে যা পারবে নিয়ে এসো, বেলন চাকি যা হাতা পাখা যা পারবে নিয়ে এসো, রাস্তায় নেমে পাহারা দাও। তারপরেও কোনো রকমের সেন্সার করার বিষয় নেই। এই অমিত শাহ যিনি বক্তব্য বলছেন 15 দিন থাকবেন, স্বনির্বন্ধ অনুরোধ, 15 দিন আপনাকে থাকতে হবে না। সেটা বিজেপির রাজ্য নেতৃত্ব বুঝে নেবে। আপনি 15 দিন পরে এসে বরঞ্চ থাকুন। আজকে যাদেরকে উস্কে রাস্তায় নামাচ্ছেন তাদের পরিবারগুলোর হাল খারাপ হয়ে যাবে যদি ক্ষমতার পরিবর্তন না হয়। তখন সুপ্রিম কোর্টও ওই খাতায় কলমে কিছু নির্দেশ, বড়জোর, আর ওই কয়েকটা মানবাধিকার কমিটি, কয়েকটা শিশু রক্ষা কমিটি, কয়েকটা মহিলা কমিশন, তারা এসে খাতায় কলমে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেখে মনে হবে কড়া কিছু হবে। আসলে অন্তঃসার শূন্য। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অন্তর্জলি যাত্রাটা সবাই মিলে লিখছে আমাদের এই দেশের প্রত্যেকজন। তাই আমি আপনাদের সামনে বলছি, অনেক হয়েছে। এটা স্বাধীনতা যুদ্ধের থেকেও নোংরা একটা যুদ্ধ হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের তবুও নিজের দলের কেউ মধ্যে নিজের মারপিটটা কম হতো, এখানে বোঝাটা বড় মুশকিল। সেই জন্য নিশ্চিতভাবে আমাদের দুটো জিনিস এনশিওর করতে হবে। দেখুন, পরিবর্তনটা আমাদের চাই, তার জন্য আপনাকে বুথে গিয়ে ভোটটা দেওয়ার প্রয়োজন হলে এইটা আমাদের করতেই হবে। পরিবর্তন কিন্তু আমাদের চাই। দ্বিতীয়ত, যদি কোনোভাবে আপনাদের সিকিউরিটি নিশ্চিত করতে না পারে, তাহলে এটা ভাববেন না নিজের জীবন দিয়ে গিয়ে পরিবর্তন নিয়ে আসবেন। আপনার ভোটে পরিবর্তন হবে না, আপনার মানে হতে পারে, কিন্তু আপনি জীবন দিয়ে আপনার পরিবর্তনের প্রয়োজন নেই, দেবেন না। আর যদি শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করতে পারে তাহলে কিন্তু পরিবর্তনটা আমাদের চাই। আমার অবাক লাগে যে আমরা সবাই বুঝতে পারছি, আমরা সবাই জানছি, আমরা সবাই মানে বিশ্বাস করুন, আপনাকে আমি বলছি, আপনাকে যদি আমি মানে ফর এক্সাম্পল ওই হয় না একটা সিনেমার নায়কের মতো মুখ্যমন্ত্রী করে দিলাম, আপনাকে যদি আমি নায়কের মতো ধরুন বিচারপতি করে দিলাম, আপনি বলে দিতেন যে সহজ উপায় কি এই রাজ্যে শান্তি কিভাবে ফিরবে, আপনাদের মধ্যে যে কোনো কাউকে বলে দিলে আপনারা লিখে দেবেন যে এই রাজ্যে শান্তি ফেরার জন্য জাস্ট একটা স্টেপ নিতে হবে, একটা পদক্ষেপ, তাহলে এই রাজ্যে শান্তি ফিরে যাবে। কিন্তু ব্যাস ওখানে সবাই আটকে যাবেন আর পশ্চিমবঙ্গবাসীর মানুষকে পিছতে থাকবেন। যাই হোক, অল্টারনেট একটা মানে অপশন রয়েছে, সেইটাকে সদ্ব্যবহার করে রাজনৈতিকভাবে আমাদের হাঁটাতে হবে। কেউ 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 আবারও বলছি, হিংসায় বিশ্বাস করবেন না, হিংসার ফাঁদে পা দেবেন না, ঝামেলায় জড়াবেন না, অপরকে কোনো রকম ভাবে পরামর্শ দেবেন না, আইনের ওপর আস্থা রাখবেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপর আস্থা রাখবেন। তার কারণ তাদের উপর ভরসা আছে বলেই এখনো পর্যন্ত এই জায়গায় আমরা রয়েছি, তারা রয়েছে বলে এখনো আমরা এই জায়গায় রয়েছি। তাই আমাদের তাদের কাছে দাবিটাও আরো অনেকটাই বেশি। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।